স্পেশালি এটা তুমি যদি মনে রাখো যে ট্রিক্স দিয়ে কীভাবে মনে রাখবে, এই যে দেখো ওপেনিং, এই ওপেনিংটা পিছনের দিকে দিলেই তো হলো, তাই না? এই আরেকটা টেকনিক কি, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন যেটা, এই যে এইটা কোন দিকে থাকবে, অ্যান্টেরোসুপিরিয়রলি থাকবে, তাই না? তুমি উল্টায় দেখো তো এই ধরনের কোনো স্ট্রাকচার এদিকে আছে কিনা, এখানে কোথাও আছে কিনা, এখানে কোথাও নাই, এগুলো পেরিটোনিয়াল ফোল্ড, এগুলো সব পেরিটোনিয়াল ফোল্ড। তো এদিকে নাই, তাহলে তুমি তো ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। আরেকটা জিনিস কি, ভেনা কেবল ওপেনিং থাকে সেন্ট্রাল টেন্ডনের সাথে, তাই না? ভেনা কেবল ওপেনিং, তাহলে এই সেই ভেনা কেবল ওপেনিং, এই দেখো সেন্ট্রাল টেন্ডন খুঁজে বের করলে তুমি ওর আশপাশ দিয়ে খুঁজলেই হচ্ছে ভেনা কেবল ওপেনিং পেয়ে যাবে, তাই না? এটা তো ট্রিক্স, তুমি আগে কীভাবে আইডেন্টিফাই করবা কোনটা সুপিরিয়র অ্যাসপেক্ট, কোনটা ইনফিরিয়র অ্যাসপেক্ট, তাই না? কোনটা অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট, কোনটা পোস্টেরিয়র অ্যাসপেক্ট, এটা আইডেন্টিফাই করার জন্য এটা হচ্ছে ওয়ে। তোমার যেভাবে থাকুক না কেন, এভাবে থাকুক আর যেভাবে থাকুক, তুমি প্রথমে দেখো কোথায়, এই যে আগে সেন্ট্রাল টেন্ডন দেখো, এই যে এটা উপরের দিকে, ব্যাস। এবার তুমি যদি এভাবে যে ধরতেছে আজকে নাভির ধরবো, দেখলাম এরকম করে কেন ধরবা? এই সেন্ট্রাল টেন্ডন কোন দিকে থাকে? সামনের দিকে। আছে যে মন যা জানে না, চোখটা দেখে না, বুঝছো? তোমার মনেই যদি না থাকে যে সেন্ট্রাল টেন্ডনটা অ্যান্টেরোসুপিরিয়রলি থাকে, তুমি তো সারা জীবন এরকম করে দিয়ে ধরে রাখবে, তাই না? তোমার তো জানতে হবে আগে, তাই না? তো যাই হোক, ক্লাসগুলো এখানে ভালো বোঝা যায় না। ক্লাস যখন ভার্টিব্রাল থেকে রিমুভ করা হয়, ক্লাসগুলো মোস্ট অফ দ্য ক্লাস সবগুলো ভার্টিব্রাল বডিতে থেকে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন কি ছিল, দিস ইজ দ্য ভিসেরা অফ ডায়াফ্রাম, অথবা দিস ইজ দি ডায়াফ্রাম, তাই না? এই যে সুপিরিয়র সারফেস ইজ কনভেক্সো কনকেভো কনভেক্স, প্রথমেই বলছিলাম এরকম। তারপর হচ্ছে রাইট ডোম ইজ হায়ার দ্যান দ্য লেফট ডোম, তাই না? Central tendon is situated anterior superior. Posterior surface is marked by crus of the diaphragm or to pleura. সোজা কথা, তাই না? সুপিরিয়র সারফেস এটা কিন্তু জনপ্রিয় একটা কনভেক্সো কনকেভো কনভেক্স একটা স্ট্রাকচার, এটা হচ্ছে ফিসারদের খুব জনপ্রিয় একটা পছন্দের একটা জায়গা, হ্যাঁ? সুপিরিয়র সারফেসটা কেমন, আচ্ছা গেল। এরপরে তুমি কি বলবা, এটা কেমন ধরনের অর্গান? মাসকুলো অ্যাপোনিউরেটিক অর্গান, তাই না? মাসকুলো অ্যাপোনিউরেটিক পার্টিশন অ্যাকচুয়ালি। মাসকুলার পোর্শন কোনটা? এই যে আশেপাশে যা দেখা যাচ্ছে সবই মাসকুলার পোর্শন। আর সেন্ট্রাল টেন্ডন এটা হচ্ছে অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোসিসটা কি জিনিস? এটা ব্লাড টেন্ডন অফ মাসল, তাই না? এই যে মাসলগুলো অরিজিন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখছি স্টার্নাম থেকে, তারপরে রিবস থেকে বা কোস্টাল, আর হচ্ছে ভার্টিব্রা, তাই না? স্টার্নাম থেকে আসে, এসে সব জায়গায় এই যে চারদিক থেকে আসলো, এসে সব ইনসারশন হয় কোথায়? তাই না? তাহলে মাসকুলার অ্যাপোনিউরেটিক পার্টিশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এখন এটা মেইন কাজ হচ্ছে ইনস্পিরেটরি, চিপ ইনস্পিরেটরি মাসল, তাই না? মেইন কাজ হচ্ছে ইন্সপিরেশন হেল্প করে। এছাড়া এটা যখন কন্ট্যাক্ট করে তখন অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ হয়। অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ হওয়ার ফলে কী হয়? এই যে পার্সুরেশন, ডেফিকেশন, মিক্সুরেশন, তাই না? যেসব এক্সার্টিং ফোর্স আছে, এক্সার্টিং ফোর্সগুলো সব ইনক্রিজ করে, তাই না? এইগুলো গেল কথা। আচ্ছা, এরপরে ওপেনিংয়ের কথা বললে, যে মেজর ওপেনিং, ডায়াফ্রামের থেকে মেজর ওপেনিং, এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটেনে আসবেই, আর এখান থেকে একটা কোশ্চেন আসবে 100%, হ্যাঁ? তাহলে ভেনা কেবল ওপেনিং আছে, ইসোফেজিয়াল, অ্যাওর্টিক। ইসোফেজিয়াল ওপেনিং দেখো, এটা কমপ্লিটলি একটা মাসকুলার ওপেনিং হবে না? ইসোফ্যাগাস স্মুথ মাসেল দিয়ে তৈরি, তাহলে এই যে ওপেনিংটা দেখো, এইখানে কোনো এই যে এটা মাসেল ছাড়া আর কিছু দেখা যায় এখানে? এই যে কমপ্লিটলি মাসকুলার ওপেনিং। এই যে এখানে দেখো, এই যে অ্যাওর্টিক ওপেনিং দেখো, হার্ড ইন কনসিস্টেন্সি, তাই না? এটা কিন্তু শক্ত। দেখো, তারপরে এই যে ভেনা কেবল ওপেনিং, এটাও কলাপস করে, ভেইন তো কলাপস করে যায়, তাই না? এই কারণে এটা দেখো সফট। তবে এই যে তুমি যে ইসোফেজিয়াল ওপেনিং, এটা একবার কমপ্লিটলি মাসকুলার আমরা বুঝতে পারবো। তাহলে 3টা ওপেনিং, এর ভার্টিব্রাল লেভেল কত? এই যে ভেনা কেবল ওপেনিং থোরাসিক 8 লেভেল, ইসোফেজিয়াল ওপেনিং থোরাসিক 10, অ্যাওর্টিক ওপেনিং থোরাসিক 12 লেভেল, তাই না? কোন কোন স্ট্রাকচার পাস করে? এই ইনফিরিয়র ভেনা কাভা, লিম্ফ্যাটিক্স ফ্রম দ্য লিভার, রাইট ফ্রেনিক নার্ভ। এই রাইট ফ্রেনিক নার্ভ যখন তুমি পড়বা, লেফট ফ্রেনিক নার্ভটা কোথা দিয়ে যায়? এই লেফট ডোম অফ দ্য ডায়াফ্রামটাকে ডিরেক্টলি পিয়ার্স করে দেয়। এই ভেনা কেবল ওপেনিং যখন, এই দেখো মাসেল যখন কন্ট্যাক্ট করবে চারিদিক থেকে, যখন কন্ট্যাক্ট করবে, ভেনা কেবল ওপেনিংটা কি হবে? ভেনাস রিটার্নটা ইনক্রিজ হবে। ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে আমাদের ইসোফ্যাগাস পাস করে, তাই না? এখন এই ইসোফেজিয়াল ওপেনিং যখন কন্ট্যাক্ট করবে, দেখো এই চারিদিক থেকে যখন কন্ট্যাক্ট করবে, তখন ইসোফেজিয়াল ওপেনিংটা কন্ট্রাকশন হবে, তাই না? কনস্ট্রিক্ট হয়ে যাবে, কনস্ট্রিক্ট হবে। কনস্ট্রিক্ট হলে কি হবে? ডিগ্লুটেশন, গেলা যেটাকে বলে, ডিগ্লুটেশনটা আমরা করতে পারবো না। দ্যাটস ওয়াই যখন এসপিরেশন আর ডিগ্লুটেশন এটা একসাথে হবে না, তাই না? এট এ টাইম এটা পসিবল হয়। আর অ্যাওর্টিক ওপেনিং দেখো, এই যদি ডায়াফ্রাম হয়, এই ডায়াফ্রাম হয়, এটা কোথায় ছিল? এই যে এভাবে ছিল, তো এইটা কোথায় আছে? বিহাইন্ড দ্য ডায়াফ্রাম,
ডায়াফ্রামের পিছনের দিকে আছে। দ্যাটস ওয়াই এই যে ডায়াফ্রামের কন্ট্রাকশনের এর উপরে কোনো ইফেক্ট নেই, হ্যাঁ, অ্যাওর্টিক ওপেনিং এর উপরে ইফেক্ট নেই, কারণ এই যে এরকম ভাবে থাকে, এই পিছনের দিকে থাকে, কন্ট্যাক্ট করলে কি আর না করলে, তাই না? কন্ট্যাক্ট করুক না করুক অ্যাওর্টিক ওপেনিং এর উপরে কোনো ইম্প্যাক্ট করে না। আচ্ছা, এছাড়া মাইনর কিছু ওপেনিং আছে, যেমন এই যে ধরো এখান থেকে যদি স্টারনাম ছিল, এই যে ছোটো ছোটো যে ওপেনিং, তারপর রিপসের থেকে যেখান থেকে অরিজিন হলো, এই যদি রিপস হয়, দুটো রিপস হয় যদি এরকম, তাহলে এই যে অল্প অল্প জায়গা থাকে, এইসব জায়গাতে অনেকগুলো স্ট্রাকচার, ছোটো ছোটো স্ট্রাকচার তোমরা করছো, সাবকোস্টাল ভেসেলার নার্ভ, তাই না? তারপরে ইন্টারকোস্টাল ভেসেলার নার্ভ, তারপর হচ্ছে বেটার লেজার স্প্লান্টিং নার্ভ, তাই না? লিস্ট স্প্লান্টিক নার্ভ, তাই না? এইসব স্ট্রাকচারগুলো পাস করে। আচ্ছা, এরপরে এই যে ইসোফেগাস দিয়ে এই যে ওপেনিং, এই ওপেনিংয়ের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে এখান থেকে হার্নিয়াটা কম, তাই না? ইসোফেজিয়াল হার্নিয়া, এখানে এই যে হায়াটাল হার্নিয়া বলা হয়, হায়াটাল হার্নিয়া। এই হায়াটাল হার্নিয়া আমরা পড়ছিলাম দুই ধরনের, একটা স্লাইডিং, স্লাইডিং কোনটা? এই যে লর যে অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস, এইটা যদি স্লাইড করে উপরের দিকে চলে আসে, তাই না? এই দিকে যদি চলে আসে, থোরাসিক ক্যাভিটিতে চলে আসে, সেটা হচ্ছে স্লাইডিং হার্নিয়া। আর রোলিং হার্নিয়া কোনটা? ফান্ডাস অফ দ্য স্টোমাক যদি রোল করে এই ওপেনিং দিয়ে যদি থোরাসিক ক্যাভিটিতে চলে আসে, সেটা হচ্ছে রোলিং হার্নিয়া, তাই না? এই দুটাই কমন। এছাড়া প্যারাডক্সিক্যাল না, এরকম করে আলাদা করে ওরকম করে কিছু নেই। এই যে হায়াটাল হার্নিয়া পড়বো, হায়াটাল হার্নিয়া মানে তো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কি বলে, ফোরামেন মর্গান, এই সামনের দিকে এটাকে বলে ফোরামেন মর্গান। এটা যদি এই যে কি বলে রেট্রোস্টার্নাল যে স্পেস, এটা যদি বড় হয়ে যায় ওটাকে বলা হয় ফোরামেন মর্গান। হ্যাঁ, এই যে সামনের দিকে যে স্পেসটা আছে, স্টার্নাম থেকে যে অরিজিন হলো, এখান থেকে যে অরিজিন হচ্ছে সামনে যে স্পেসটা, এটা যদি বড় হয়ে যায়, এনলার্জ ওপেনিং যদি হয়, এটাকে বলা হয় ফোরামেন মর্গান। আচ্ছা, এরপরে তোমার নার্ভ সাপ্লাই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। নার্ভ সাপ্লাইয়ের মধ্যে সেন্ট্রাল টেন্ডনে আলাদা আলাদা করে জিজ্ঞেস করে, সেন্ট্রাল টেন্ডনের নার্ভ সাপ্লাই কি, পেরিফেরাল পার্টের নার্ভ সাপ্লাই কি। সেন্ট্রাল টেন্ডনের মোটর আর সেন্সরি বোথ কামস ফ্রম ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত? সার্ভাইকাল 345, ভেরি গুড। আর যে পেরিফেরাল পার্ট, এখানে মোটর সাপ্লাই দিবে এক ধরনের, সেন্সরি সাপ্লাই দিবে এক ধরনের। মোটর কে সাপ্লাই দেয়? ফ্রেনিক নার্ভ। সেন্সরি সাপ্লাই দেবে রড 6 or 7 ইন্টারকোস্টাল, তাই না? ইন্টারকোস্টাল, এই মনে থাকবে তো নাবিল? হ্যাঁ, এখানে দেখো এই যা যা পরীক্ষার মধ্যে আসবে সবই তো বলি, তাই না? এরপরে তোমার ডেভেলপমেন্ট, ডায়াফ্রামের ডেভেলপমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডেভেলপমেন্ট পরীক্ষার সময় আসতে পারে, তাহলে আমরা আলাদা আলাদা করে বলবো। এই যে ইসোফেজিয়াল ওপেনিং এর আগ পর্যন্ত এই জায়গা কোথা থেকে ডেভেলপ করে? সেপ্টাম ট্রান্সভার্সাম, সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে এই যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম অফ দ্য হার্ট, এটাও ডেভেলপ করে, যে কারণে দেখা যায় এই যে এখানে এই সেন্ট্রাল টেন্ডনের সাথে ফার্মলি অ্যাডারেন্ট থাকে, একসাথে একবারে আটকে থাকে, এটাকে আলাদা করা কোনোভাবেই আলাদা করা যায়, হ্যাঁ? বা সেন্ট্রাল টেন্ডন শুধু বলা যায় না, এই কারণে সব থেকে স্পেসিফিক হয় যদি আমরা বলি সেন্ট্রাল টেন্ডন অ্যাটাচড উইথ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তাই না? এটা বলে কিন্তু সব থেকে স্পেসিফিক হয়। তো যাই হোক, সেটা তোমাকে পরে জিজ্ঞেস করলে তুমি বলবা, সমস্যা নাই। তাহলে এই কারণ হচ্ছে তারা সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডেভেলপ করে। এরপরে এই যে ইসোফেগাসের পিছনের দিকের অংশ, এটা কোথা থেকে ডেভেলপ করে? ডরসাল মেসেন্টারি, তাই না? ডরসাল মেসেন্টারি। আর এই যে পেরিফেরাল পার্ট, শেলফ লাইক বডি, সেলফ লাইক বডি প্রতিচ্ছবি। এই যে এইগুলো যখন চারদিক থেকে আসলো, এই সামনের অংশ, এই অংশ, এই অংশ, এই যে স্পেস থেকে গেল এরকম জায়গায়, এই যে এখানে যে প্লুরোপেরিটোনিয়াল রিসেস থাকে, এই প্লুরোপেরিটোনিয়াল রিসেসগুলো প্লুরোপেরিটোনিয়াল ব্রেন দিয়ে অ্যাটাচ হবে, হ্যাঁ, বা ফিউজ হয়ে যাবে। এই তাহলে মোটামুটি ডায়াফ্রাম সম্পর্কে কথা হবে। এছাড়া আরেকটা ক্লিনিক্যাল আসতে পারে তোমাদের, যেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম, তাই না? প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, এখানে কি হয়? প্যারাডক্সিক্যাল মুভমেন্টে হেভি ডায়াফ্রাম প্যারালাইসিস হয়। হেভি ডায়াফ্রাম, হেভি মানে অর্ধেক, তাই না? যে কোনো এক পাশ, রাইট অথবা লেফট। রাইট ফ্রেনিক নার্ভ ইঞ্জুরি হলে এই রাইট লোব অফ দ্য ডায়াফ্রাম, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামটা ইঞ্জুরি হবে, আর লেফট ফ্রেনিক নার্ভ ইঞ্জুরি হলে লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইঞ্জুরি হবে। তখন কি হবে? একটা যে কোনো এক সাইডে, এটা ধরো লেফটটা প্যারালাইসিস, তখন এটা এরকম পড়ে থাকবে আর এইটা শুধু মুভ করবে, তাই না? তখন কি হবে? রেসপিরেটরি হবে, তাই না? কারণ এইটা যখন কন্ট্রাক্ট করে কমপ্লিটলি, তখনই তো আমরা জানি যে ভার্টিক্যাল ডায়ামিটার অফ দ্য থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ হয়, তখন হচ্ছে লাঙের নেগেটিভ প্রেশারের কারণে বাইরের থেকে বাতাস চলে আসে, তাই না? শুধু যে ভার্টিক্যাল ডায়ামিটার তা না, ইন্টারকোস্টাল ডায়ামিটার আমরা দেখছিলাম, রিপ যখন মুভ করে, ইন্টারকোস্টাল ট্রান্সভার্স ডায়ামিটার, এই ডায়ামিটারগুলো যখন ইনক্রিজ হয়, তখন থোরাক্সের মধ্যে কি একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়, তাই না? ওই নেগেটিভ প্রেশারে কিন্তু বাইরের থেকে বাতাস আসে।
আমরা কি মনে করি আমরা টেনে নিচ্ছি, আসলে টেনে নিয়ে কীভাবে, এভাবেই কি, তাই না? আমরা মনে করি যে আমরা মনে হয় নিজেরা এদের কোনো ফাংশন নাই, ওরা কী করতেছে, তাই না? আসলে এরা এই যে আমাদের যখন আমাদের শ্বাস নেওয়ার দরকার হয় আমরা তো নিজেরাও জানি না, তাই না? তখন আমাদের শ্বাস নিচ্ছি, তখন ছাড়তেছি, তাই না? এটা কিন্তু নিজেরাও জানি না। এই আমাদের বডিতে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় বা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন আমাদের যে রেসপিরেটরি সেন্টার আছে, রেসপিরেটরি সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গেলে ওরা তখন সিগন্যাল পাঠায়, এই যে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে, ফ্রেনিক নার্ভের মাধ্যমে, এইসব নার্ভের মাধ্যমে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাঠাইলে কী হয়, এ ডায়াফ্রাম কন্ট্যাক্ট করে, তারপরে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্যাক্ট করে। এগুলো যখন কন্ট্যাক্ট করে তখন থোরাসিক ক্যাভিটির মধ্যে এরকম ছিল, এরকম বড় হয়ে যায়। যখন বড় হয় তখন এর মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়, নেগেটিভ প্রেশার। ওই প্রেশারে কী করে, বাইরের থেকে তখন একবার অটোমেটিক্যালি বাতাস চলে যায়। এয়ার ইনহেল করবে সব। এই হচ্ছে হ্যাঁ ব্লাড সাপ্লাই খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, তারপরে জানতে হয় আর কি, তাই না? এই যে পেরিকার্ডিওফ্রেনি, মাস্কুলোফ্রেনি, তাই না? তারপর হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি, তাই না? এরা হচ্ছে সাপ্লাই দেয়।